আল্লাহ তাআলা থেকে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আরও একটি সুন্দর দিন দেখার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই আজকে নিউ ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আজ আপনাদের সাথে আমি শেয়ার করি আমার সকালে একটা নাস্তার আয়োজন। সকালবেলা সবসময় তো রুটি পরোটা কিছু না কিছু বানিয়ে থাকি, তো আজ ভাবলাম আজকে এই খাবারটাকে একটু ভিন্ন একটা রূপ দেওয়ার চেষ্টা করি। তো সেই চিন্তা মাথায় রেখে ভাবলাম একটু ফ্রিজ থেকে চিজটা একটু বের করে রাখি, আর একটু নরম হয়ে যাওয়ার পরে চিজগুলোকে একটু গ্রেট করে নিয়েছি, আর সেই সাথে একটা ডিমের সাথে দুধ, চিনি, সামান্য লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে একটু ফেটে রেখেছি। আর এই যে আমি গতকাল যে পরোটাগুলো বানিয়ে রেখেছি তার মধ্যে থেকে একটা পরোটা নিয়ে আমি এই ডিম পরোটাটা বানিয়ে এনেছি। আমার কিছুদিন আগে একটা ব্লগের মধ্যে একজন আপু আমাকে কমেন্ট করেছিল আমি যে তেলের জারটা ইউজ করছি সেটা কিসের, সেটা কিন্তু কাচের, আর এটা কোনো তেলের জার ছিল না, এটা একটা কেটলি ছিল যেটা ঢাকনাটা আমি ভেঙে ফেলেছিলাম অনেক আগেই। তো আমার রিসেন্টলি আমার যে অয়েল জারটা আছে সেটা তো আমার নিজের ভুলের কারণে ভেঙে ফেলেছিলাম। তো ভাবলাম এখন আর অয়েল জার কেনা সম্ভব না, তো ভাবলাম এই ছোট কিউট কেটলিটাকে অয়েল জার বানিয়ে ফেলি। তো এই ছোট জিনিসটার আমার প্রাইস নিয়েছিল 150 টাকা। তো এদিক দিয়ে যে ডিম পরোটাটা আমি বানিয়ে নিয়েছি সেটা তো দেখতে পেয়েছেন। হঠাৎ করে খেয়াল করলাম এখানে আমার থেকে সস ছিল না, তো যার কারণে ডিম পরোটার মাঝে একটু চিজ দিয়ে এই ডিম পরোটাটা বানিয়ে নিচ্ছি। আর এদিক দিয়েটা হতে হতে আমার কাছে যে সকল ফ্রুটসগুলো আছে সেগুলো একটু কেটে নিয়েছি। সকালবেলা ছেলেরা যখন স্কুলে চলে যায় তো তখন অনেকটা রিল্যাক্সে থাকি, আমি আমার 3 ছেলেকে বিদায় দিয়ে তারপরে সকালে নাস্তাগুলো করে থাকি। তো যার কারণে অনেকটা রিল্যাক্সে সুন্দর মতো আমি সকালে নাস্তাগুলো করতে পারি। আর আমার আপুরা কিন্তু আমার সাথে সাথেও আমার এই নাস্তার আয়োজনগুলো দেখতে বেশ পছন্দ করে। তো যাই হোক, এদিক দিয়ে নিজের জন্য নাস্তা বানিয়ে 1 কাপ চা তো অবশ্যই বানাতে হয়, কারণ এই চাটা আমার শরীরে এক প্রকার টনিকের কাজ করে। তো নিজের পছন্দের সেই চাটা এখন বানিয়ে নিয়েছি একটি পছন্দের কাপের মাঝে। আর এদিক দিয়ে আমি যে সকল নাস্তাগুলো বানিয়েছি আর সকালবেলা সেগুলোই এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি, আর সেই ফেভারিট জায়গায় খাচ্ছি যেটা রিসেন্টলি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার বারান্দায়। দেখতে তো পেয়েছেন বারান্দায় এত সুন্দর মৃদু মিষ্টি রোদের আলো, যেটার কারণে আমার সকালের নাস্তাটা খেতে এত ভালো লাগে। অনেকটা বলতে পারেন অনেকটা রিল্যাক্সে আর শান্তি করে আমি সকালবেলার এই নাস্তাগুলো করে থাকি। তো কিছুক্ষণ আগে আপনাদের সাথে আমি যে সকালের নাস্তার আয়োজনটা শেয়ার করেছি সেটা কিন্তু 3 দিন আগের একটা সকালবেলা নাস্তার আয়োজন ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা গতকাল সকালবেলায় করেছি। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমি আমার রান্নাঘরটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। বেশ কিছুদিন ধরে আমার রান্নাঘরটাকে একটু ক্লিন করা হচ্ছে না, তো ভাবলাম কাউন্টার টপের মাঝে যখন কাজ করি তখন পরিষ্কার থাকলে আমার থেকে কাজ করেও বেশ শান্তি লাগে। আর আমার আপুরা আমার এই কাউন্টার টপটাও পছন্দ করে, যখন যারা কমেন্টে লেখে যে আপু তোমার কিচেনের কাউন্টার টপের জন্য কিন্তু আমরা তোমার ভিডিওগুলো দেখি, তখন না এত খুশি লাগে। আসলে সত্যি বলতে কি ছোট ছোট জিনিসের মাঝেও যে মানুষ তার খুশিটাকে প্রকাশ করে তখন কিন্তু আমার শুনতে বেশ ভালো লাগে। আর আমার আপুরা যখন এত কিউট কিউট কমেন্ট করে তখন সে কমেন্টের আশায় কিন্তু আমার এই সকল ব্লগের প্রতি আগ্রহটা বহুগুণে বেড়ে যায়। এদিক দিয়ে কাউন্টার টপের মাঝে যে সকল কাঠের জার আর কাঠের অর্গানাইজারটা ছিল সেটা তো আমি ওই যে কফি কর্নার যেটা সেট করেছি সেখানে তো নিয়ে গিয়েছিলাম। তো আমার এই কিচেন কাউন্টার টপটা অনেকটা খালি হয়েছিল, তো ভাবলাম আমার কাছে যে বক্সটা আছে সেটার মাঝে কিছু দরকারি জিনিসগুলো গুছিয়ে রাখি, হয়তো দরকারি জিনিসগুলো রাখলে আমার কাউন্টার টপটা দেখতে হয়তো আরও ভালো লাগবে। তো আমার কিচেনের যে অংশটাতে আমি এই সকল ছোটো ছোটো বাটি প্লেট বাটিগুলো গুছিয়ে রাখি সেগুলো একটু ক্লিন করে নিয়েছি, আর এই সুন্দর সুন্দর বাটিগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এবার চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার প্রিভিয়াস ব্লগটা যখন আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার আপুরা যে এত বেশি লাইক করবে আমার কিন্তু জানা ছিল না। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমার আপুরা যখন এই সকল ভিডিওগুলো লাইক করে তখন কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আমি আসলে বুঝতে পারি না আমার আপুরা আমার কোন ভিডিওগুলো পছন্দ করে, এত ব্লগ শেয়ার করেছি
আমি আজ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ব্লগ আপুদের সাথে শেয়ার করেছি। ওই যে বলেছি সবসময় একটি কথা, আমি এখনও বুঝতে পারি না আমার আপুরা আমার কোন ধরনের ব্লগগুলো বেশি পছন্দ করে। সবসময় তো আর রান্নাঘরটা আসলে শেয়ার করা হয় না, আর রান্নাঘরটাও আমার খুব ছোট, আমি চাইলেও কিন্তু যেভাবে সেভাবে করে গুছিয়ে রাখতেও পারি না, আর বেদরকারি বা অপ্রয়োজনীয় কোনো জিনিসও এনে আমি গুছিয়ে রাখতে পারি না। তাহলে আমার কেন জানি মনে হয় রান্নাঘরটা অনেক হিজিবিজি থাকবে। তারপরেও চেষ্টা করি যে জিনিসগুলো আমার সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসগুলোই আমি আমার রান্নাঘরে রাখি। এদিক দিয়ে কিচেনের চুলার পাশে আমি যেভাবে দেয়ালটা সাজিয়েছি সেটা তো আপুদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই জিনিসটাও কিন্তু আপুরা দেখে বেশ পছন্দ করেছিল। আমি কিন্তু আপুদেরকে কমেন্টে নয়, ভিডিওতে পুরোপুরি বলে দিয়েছি। তারপরও তারা যারা কমেন্ট করেছিল তাদেরকেও আমি কমেন্টে জানিয়ে দিয়েছি এই ওয়ালবোর্ডগুলো আমি কোথা থেকে কিনেছি। এই ওয়ালবোর্ডগুলো আমি 8 পিস 350 টাকা দিয়ে ইউনিক প্রিন্টিং হাউস পেজ থেকে কিনেছি। আমি কিন্তু ট্যাগ করে দিয়েছিলাম, আপুরা কিন্তু খেয়াল করেনি। তো যাই হোক, আমি আবারও বলে দিয়েছি আপুদের সুবিধার জন্য। এদিক দিয়ে আমার রান্নাঘরের কাজকর্ম শেষ করে আমি ডাইনিং রুমে চলে এসেছি। ডাইনিং রুমে আমার যে সকল আমার পছন্দের গাছগুলো আছে সেগুলো আমি সবসময় এভাবেই যত্ন করে রাখি। এই গাছগুলো আমি যত্ন করি, তার মাঝে বেশ কিছু গাছ আছে যেগুলো বিডি ব্লগের সুবর্ণা ভাবি থেকে আমি নিয়েছি। তো এই গাছগুলো যখন যত্ন নিই তখন আমার তার কথা বেশ মনে পড়ে। তো আসলে উনি যখন এতদিন পাশে ছিল তখন আসলে আমাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এখন দেখুন, দূরে থাকাতে অনেক সময় দেখা যায় ওনার টাইমিংয়ের সাথে আমার টাইমিং মিলে না, কারণ এখন ওনারও যেমন ব্যস্ততা বেড়েছে, আমারও সময়ের সাথে সাথে অনেক ব্যস্ততা বেড়ে গিয়েছে। তারপরে কিছু কিছু কাজ আছে যখন করতে গেলে আমি ওনাকে বেশ মিস করি। আসলে সত্যি বলতে কি, সংসারের কাজ যতই করি না কেন বেশ কিছু প্রিয় মানুষ আছে যাদেরকে কাজের ফাঁকে ফাঁকে অনেকভাবে মিস করি। হয়তো কখনো প্রকাশ করা হয়, কখনো প্রকাশ করা হয় না। তো যাই হোক, এদিক দিয়ে আমার ডাইনিং টেবিলের মাঝে একটু পানি পড়েছিল, সেটা একটু ক্লিন করে নিয়েছি। তো আমার প্রিভিয়াস ব্লগে আমার এই কফি কর্নার বা টি কর্নার যেটাই বলেন না কেন সেটা কিন্তু আমি যখন ডেকোরেট করেছি আমার আপুরা এত বেশি লাইক করেছিল, আমার থেকে বেশ ভালো লেগেছে আপুদের কমেন্ট পেয়ে সুন্দর সুন্দর। তো যাই হোক, আমি আপনাদের সাথে সেই সুন্দর জিনিসটা আবার দেখিয়ে দিচ্ছি। এর কারণ হলো ওই যে কফি কর্নারের উপরে চা নাকি কফি লেখাটা আমি কোথা থেকে কিনেছি সেটা নিয়ে কিন্তু 4 থেকে 5টা কমেন্ট এসেছিল। আমি কিন্তু বলেছিলাম, আপুরা কিন্তু খেয়াল করেনি অনেকে। ওই যে এখন যে কাঠের অর্গানাইজারটা আমি ক্লিন করছি সেটার সাথে আমি চা নাকি কফি লেখাটি আমি গিফট পেয়েছি। তো যে পেজ থেকে আমি এটা নিয়েছি সেটা হলো অটম বাংলাদেশ পেজ থেকে। আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটা শেয়ার করে দিব, আপনারা চাইলে সেখানে ক্লিক করে সে পেজটা পেতে পারেন। অনেক আপুরা কিন্তু সে পেজগুলো পাচ্ছেন না, তো সেজন্য তাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে আবার লিখে দিব এই যে চা নাকি কফি লেখাটি কিন্তু আমি গিফট পেয়েছি। আবারও বলছি, সেটা আমি এই যে কাঠের অর্গানাইজার যেটা কিনেছি এর নিচে সেটার সাথে তারা এটা গিফট দিয়েছিল। তো এখন ডাইনিং রুমে কাজ শেষ করে এখন লিভিং রুমে চলে এসেছি। লিভিং রুমে আজ বেশ কিছু কাজ আমি বের করেছি। ওই যে কাজ না করতে না করতে মাঝে মাঝে দেখা যায় কিছু কাজ করতে ইচ্ছা করে না, অলসতা অবহেলা করে করে আমার এই সোফার কভারগুলো ক্লিন করা হচ্ছে না। তো ভাবলাম আজ উঠিয়ে ফেলি, উঠিয়ে আবার নতুন করে এগুলো ওয়াশিং মেশিনে ক্লিন করতে দিয়ে দিব। তো হঠাৎ করে যখন এটা সরাচ্ছি কভারগুলো তখন দেখলাম সোফার মাঝে এত ময়লা বসেছিল, এত ধুলোবালির কারণে সোফাটাও কোনায় কানায় এত ময়লা ছিল। তো ভাবলাম আজ সব কিছু যখন ধরেছি একেবারে ক্লিন করেই ফেলি। তো হঠাৎ করে মাথায় এলো আজ আমার লিভিং রুমে যে শোকেসটা আছে সেটা একটু ভালোভাবে বার্নিশ করে নিব। তো কিছুদিন আগে থেকে এটা করব ভাবছি, তো হঠাৎ করে মাথায় এলো আজ যখন অনেকটা হাতে সময় আছে এই কাজটা করে ফেলি। তো হঠাৎ করেই আমার কাছে যে সিনথেটিক ক্লিয়ার বার্নিশটা আছে সেটা বের করেছি আর তার মধ্যে একটু তারপিন মিশিয়ে নিয়েছি। তো সেটা সেট হওয়ার পরে আমি আমার কাছে এই যে শোকেসটা আছে সেটা আজ একটু ভালোভাবে ক্লিন করে নেব। কাঠের ফার্নিচারগুলো আমি 6 থেকে 7 মাস পর পর একটু এই ধরনের সিনথেটিক ক্লিয়ার বার্নিশ দিয়ে পুরনো ফার্নিচারকে নতুন করে ফেলি। আর এই তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম, এটা কিন্তু আমি এর আগে অনেকবারই এটা ইউজ করেছি, একেবারে এখন অল্পই আছে। তো ভাবলাম যেটুকু আছে ততটুকুতে আমি আমার এই শোকেসটা একটু ভালোভাবে বার্নিশ করে ফেলি। আর আমার কাছে যে ব্রাশটা আছে সে ব্রাশ দিয়ে এটা ক্লিন করে নিচ্ছি ভালোভাবে। কিন্তু আমি তার আগে মুছে নিয়েছিলাম। এই বার্নিশ করার কারণে পুরো ফার্নিচারটা দেখতে নতুনের মতো হয়ে গিয়েছিল।
তো আপনাদের সামনে তো এই পুরনো ফার্নিচারটাকে আমি বার্নিশ করছি, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। সংসারের কাজ করতে করতে এখন শেষ পর্যন্ত আমি কাঠের মিস্ত্রিও হয়ে গিয়েছিলাম। কাজ না জানা মেয়েটা আজ আমার সংসারে আমি কতগুলো কাজ করে ফেলি একা হাতে। আর এই তো আমার ছেলেরা যখন স্কুলে গিয়েছিল আমি একা হাতেই পুরো ফার্নিচারটা ক্লিন করে নেওয়ার পরে এখন বার্নিশ করে নিচ্ছি। আমি এখানে নিচের অংশ আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই অংশ ছোট ছোট যে সকল কাজগুলো আছে সেগুলোর ভেতরে কিন্তু অনেক ধুলোবালি পড়েছিল, যেগুলো আমি এই ফার্নিচারের নিচের অংশে যে কাজগুলো আছে সেগুলোর ভেতরে কিন্তু অনেক ধুলোবালি ছিল, সেগুলো ভালোভাবে ক্লিন করার পরে একটু বার্নিশ করে নিচ্ছি। অন্ধকার হওয়ার কারণে জিনিসটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি খুব সুন্দর করে একা হাতে এই জিনিসটা বার্নিশ করেছি। এত সুন্দর লাগছিল যখন আমি বার্নিশ করেছি। পুরোপুরি পুরনো ফার্নিচার তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে নতুন কিনে এনেছি। আপনারা এই সিনথেটিক বার্নিশ পেন্ট দিয়ে যে কোনো কাঠের ফার্নিচার খুব সুন্দর করে ক্লিন করার পরে এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। একবার দিলেই যথেষ্ট, বারবার করার প্রয়োজন হয় না। তো এই কাজটা যখন করছিলাম হঠাৎ করে মাথায় আসছিল, এটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমার এই শোকেজের ভেতরে যে সকল জিনিসগুলো আছে সবগুলো বের করে তারপরে ক্লিন করব। কিন্তু এই কাজটা করার পর আমি এতই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমার কাছে কোনো এনার্জি ছিল না যে এই সকল জিনিসগুলো বের করে আমি আবার নতুন করে সব কিছু গুছিয়ে রাখবো। তো ভাবলাম আজ তো বার্নিশ করেছি, পরবর্তীতে কোনো একদিন যদি হাতে সময় থাকে তাহলে শোকেজের ভেতরে যে সকল জিনিসগুলো আছে সেগুলো সব কিছু বের করে পরিষ্কার করার পর আবার নতুন করে গুছিয়ে রাখবো, তখন হয়তো দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এখন পুরো শোকেসটা আমি বার্নিশ করার পর আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই যে দেখতেই তো পারছেন কতটা চিকচিক করছে। আমি মোবাইলের আলো জ্বালিয়ে দেখাচ্ছি। তো এটা আমার লিভিং রুমের কর্নার হওয়াতে আলোর পরিমাণটা একটু কম, তো যার কারণে একটু অন্ধকার লাগছিল। তো আমি মোবাইলে আলো জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা চিকচিক করছে আমার এই পুরনো যে শোকেসটা আছে সেটি। তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি ল্যাকার ফার্নিচারগুলো আমি কিভাবে ক্লিন করি। আমি কিছুক্ষণ আগে ক্লিনার যেটা দেখিয়েছি সেটা দিয়ে এই ধরনের ল্যাকার ফার্নিচারগুলো আমি ক্লিন করে ফেলি। যেহেতু আমি সোফার কভার আজ খুলেছি, তো ভাবলাম এই ল্যাকার ফার্নিচারগুলো একটু ভালোভাবে ক্লিন করে ফেলি। এগুলো কিন্তু আমি যে সিনথেটিক বার্নিশটা আছে সেটা দিয়ে ক্লিন করে নিই। এই সোফাগুলোর মাঝে কভার পরানোর কারণে এর কোনায় কানায় অনেক ধুলোবালি জমে থাকে, যেটা হয়তো সবসময় ক্লিন করা হয় না। তো ভাবলাম আজ যখন সোফার কভারগুলো খুলেছি, ভাবলাম পুরো সোফাটাকে একটু ভালোভাবে মুছে ফেলি, আর সেই সাথে এই উড ক্লিনার দিয়ে ভালোভাবে ক্লিন করে ফেলি। ওই যে সকাল সকাল কাজ করা শুরু করেছি, তো সময়ের মাঝে সবগুলো কাজ তাড়াতাড়ি হয়ে গেল আমার। আর এখন আপনাদের সাথে তেমন একটা হয়তো শেয়ার করতে পারছি না, পরবর্তীতে পুরো লিভিং রুমটা যখন আপনাদের সাথে পরিষ্কার করে ক্লিন করব তখনই দেখিয়ে দিব। যে সকল ফার্নিচারগুলোতে কাঠের বেশ কাজ থাকে সেই ফার্নিচারগুলো ক্লিন করতে এত অসুবিধা, তো আমি ব্রাশের মাধ্যমে এভাবেই সবসময় ধুলোবালি ক্লিন করার পরে এভাবে পরিষ্কার করে রাখি। তাহলে যে কোনো ফার্নিচার আমার অনেক দিন ভালো থাকে আর সেই সাথে নতুনের মতো চকচক করে। অনেকে হয়তো মনে আসতে পারে এই ছোট বার্নিশ যে পলিশটা আছে সে পলিশটা আমি কত দিয়ে কিনেছি। এটা কিন্তু আমি শুধু 80 টাকা দিয়ে কিনেছিলাম অনেক আগেই। তো পুরো লিভিং রুমটা ক্লিন করার পরে আমি রান্নাঘরে চলে এসেছি। তবে এই রান্না যেগুলো আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি সেটা ছিল 2 দিন আগের রান্না। এই আয়োজনটা ছিল শুক্রবার দুপুরবেলার একটা আয়োজন। শুক্রবার দুপুরবেলা তো পরিবারের জন্য চেষ্টা করি কিছু না কিছু রান্না করতে। তো এদিক দিয়ে আজ ছেলেদের জন্য একটু স্পেশালভাবে মুরগির মাংস রান্না করেছি। তাও যে মুরগির মাংসটা রান্না করেছি সেটা হলো চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানটা অনেকটা আমি ফাঁকিবাজিভাবেই রান্না করেছি। অথেন্টিক চিকেন মাঞ্চুরিয়ান করতে গেলে মাংসগুলোকে আমার ভালোভাবে ম্যারিনেট করে রাখার পরে তেলে ভেজে তারপরে মাঞ্চুরিয়ান করতে হয়, কিন্তু আমি এখানে তেলে না ভেজে প্রথমে মাংসগুলোকে ম্যারিনেট করে রাখার পরে আমি মাখাভাবে রান্না করে ফেলেছি। আর এরপরে এই ঝোলটাকে ঘন করার জন্য আমি একটু চালের গুঁড়ির সাথে পানি মিক্স করে একটু ঘন করে ফেলেছিলাম। আর এদিক দিয়ে বরবটি ভর্তা আর তিতা করলা ভাজি করেছি, আর সেই সাথে মুরগির হাড় দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম যাতে আগামীকাল সকালবেলা খেতে পারি।
এই ছিল আমার শুক্রবারের জন্য ছোটোখাটো একটা আয়োজন। সবাই তো তখন নামাজ পড়তে গিয়েছিল, আর নামাজ পড়ে আসার পর আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছিলাম। তো তার আগে সবগুলো সুন্দর করে প্লেটে নিয়ে নিয়েছি। তো দেখতে দেখতে ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আই হোপ প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কন্টেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।